কেন। তো হচ্ছে কিছুক্ষণ পরে হসপিটালের একজন কর্মী আসলো, উনি এসে সবাইকে বললো যে আপনারা এখানে ঘুমাবেন না, এখানে প্রবলেম আছে। তখন হচ্ছে আমি জানতে চাইলাম যে কি প্রবলেম, এখানে তো আপাতত কোনো সমস্যা হচ্ছে না, স্বাভাবিক সবাই সারাদিন হচ্ছে অনেক পরিশ্রম করে, অনেকে দূর দূরান্ত থেকে আসে এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, সবার ফিরে যাওয়া সম্ভব না। তাই জন্য হচ্ছে আমরা অনেকে জিজ্ঞেস করলাম আর কি যে কেন এখানে থাকলে প্রবলেমটা কি। তখন ওই লোকটা বললো যে হচ্ছে এখানে থাকার জন্য কর্তৃপক্ষের নিষেধ আছে, এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না, আমার প্রবলেম হবে, এটা বলে লোকটা চলে যায়। তখন ওই দিন আর কেউ থাকেনি, কিন্তু তার ঠিক 2 দিন পরে হচ্ছে আমি সারাদিন হচ্ছে হসপিটাল থাকার কারণে, বিভিন্ন কাজে থাকার কারণে হচ্ছে আমি খুবই টায়ার্ড থাকি এবং আমার রেস্ট নেওয়াটা খুবই একান্ত প্রয়োজন ছিল। তখন আমি ভাবলাম যে হচ্ছে দেখি কারোর সাথে কথা বলে যদি ম্যানেজ করা যায়। তো ওখানকারই দায়িত্বে থাকা একজনকে আমি বললাম যে আমাকে কোন এনি হাও আমাকে একটু উপস্থিতি চান। উনি বললো যে এখানে থেকে যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে সেটার দায়ভার কিন্তু একান্তই আপনার, আমরা কোনো দায়ভার নিতে পারবো না। দেন হচ্ছে ওনার কথা অনুযায়ী আমি বললাম ঠিক আছে, এখানে এমন কিছু কি আর হবে। তখন উনি বললো যে না, আপনি থাকতে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনাকে জানিয়ে দেওয়াটা আমার দায়িত্ব। তখন আমি ওনার কাছ থেকে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি 11 তলা ঠিক নিচে, ওই বরাবর নিচটাতে একটু জায়গাটা বর্ণনা দিই। 11 তলা থেকে ঠিক নিচে হচ্ছে তাকালে হচ্ছে দেখা যায় হচ্ছে কিছু দোতলা কিছু বিল্ডিং, সেগুলোতে দেখা যাচ্ছে হচ্ছে আপনার বিল্ডিং গুলোতে দোতলা বিল্ডিং এবং সেগুলোর উপরে বেশ আবর্জনা এবং হচ্ছে মোটামুটি জায়গাটা পরিত্যক্ত বলা চলে। এবং হচ্ছে ওই জায়গাটাতে একটু কিছু ঝোপঝাড়ও আছে এবং তার ঠিক সামনে হচ্ছে মেইন রোড, একটি বাউন্ডারি পরে হচ্ছে মেইন রোড। তো ওই প্লেসটার মধ্যে হচ্ছে ওই জায়গাটা মূলত ছিল মর্গ। ওই লোকটার কথা ভাষ্য মতে ওইটা ছিল হচ্ছে পুরাতন মর্গ এবং লাশ কাটা ঘর। ওখানে একটা জায়গাতে হচ্ছে আগে লাশ সংরক্ষণ করা হতো এবং স্টিল এখনো একটা জায়গা হচ্ছে লাশ কাটা হয়। এবং হচ্ছে আর আমি যেই জায়গাটাতে হচ্ছে রেস্ট নেওয়ার জন্য চাচ্ছিলাম, যে বেডটার সামনে, ওখানে বেশ 2টো বেড ছিল। তো আমি ভাবলাম একটা বেডের মধ্যে হচ্ছে আমি একটু ঘুমাবো অথবা হচ্ছে একটু রেস্ট নেওয়ার ট্রাই করবো। এবং প্রচুর পরিমাণে বৃষ্টির কিছুটা ঝাপটা বা ছিটে ফোঁটা হচ্ছে আমার শরীরে এসে লাগছে। তখন আমার কাছে কিছু ঠান্ডা লাগছে। আমি এমন সময় উঠে বসলাম। হঠাৎ আমার কাছে মনে হলো যে ওইখানটাতে মর্গের সামনে কিছু একটা আছে এবং হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো হসপিটালে কেউ একজন হবে এরকম, যেহেতু অন্ধকার ছিল কিছুই বোঝা যাচ্ছিল না। কিন্তু ওখানে আমি যেটা রিয়েলাইজ করলাম যে ওখানে যে জিনিসটা ছিল, প্রথমে একটা মানব শরীর মনে হলো, সেটা কিছুক্ষণ পরে একটা ধোঁয়ার মতো মনে হচ্ছে এবং সেটা নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। তখন আমি সাথে সাথে আমার পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে দেখার চেষ্টা করলাম যে কে, কিন্তু ওখানে দেখলাম যে কেউ নেই। তারপর ভাবলাম সারাদিন খুবই অ্যাক্টিভ ছিলাম, হচ্ছে খুবই টায়ার্ড, যার কারণে হচ্ছে আমার হ্যালোসিনেশন হতে পারে। অ্যাজ ইউজুয়াল আমরা শুরুতে কোনো বিষয় ব্যাখ্যা না পেলে যেটা হ্যালোসিনেশন ধরে নিই আর কি। তো তারপরে হচ্ছে যখন আমি ওই দিন রাতে আর কিছু হয়নি, আমি ঘুমিয়ে গেলাম। তার ঠিক 2 দিন পরে আমি ঠিক সেম ভাবে ওখানে গেলাম এবং সেখানে দেখলাম তার একটা বেডের মধ্যে লাশ রাখা আছে এবং ওখানে লাশটি খুবই কুৎসিত ভাবে রাখা আছে, যেটা হচ্ছে তার শরীরের বিভিন্ন অংশে হচ্ছে ক্ষতের চিহ্ন এবং খুবই ভয়ানক ভাবে লাশটি মারা গিয়েছে এবং হচ্ছে সেটি অ্যাক্সিডেন্টাল লাশ ছিল। তো আমি হচ্ছে ওই বিষয়টা তেমন একটা গুরুত্ব না দিয়ে আমি বিষয়টা ইগনোর করে জাস্ট হচ্ছে তার কিছুক্ষণ পর লাশটিকে নিয়ে যাওয়া হয় এবং বেড সহ নিয়ে যাওয়া হয়। জাস্ট একটি বেড ছিল, ওই বেডের মধ্যে আমি হচ্ছে রাতের বেলা ওইদিন থাকি। ওইদিন থাকার পরে হচ্ছে ওইদিন রাতে তেমন কোনো বৃষ্টি হয়নি, কিন্তু রাতের ঠিক 3টা থেকে 4টার ভিতরে হঠাৎ প্রচন্ড বাতাস শুরু হয় এবং হচ্ছে বাতাসে এত পরিমাণ ছিল যে হচ্ছে ওই যে বেডগুলো ছিল সেগুলো হচ্ছে স্টিলের ছিল, স্টিলের, তার উপরে হচ্ছে ম্যাটশিট দেওয়া ছিল, কিন্তু ওই স্টিলের বেডটা যেটা ফোল্ড করা যেত সেটা বাতাসের কারণে ফোল্ড হয়ে যাচ্ছিল, এতটা ফোর্স ছিল বাতাসের। এবং যেহেতু 11 তলা বিল্ডিং এর উপরে ছিল, সেটা আপনারা বুঝতে পারছেন। তো সেখানে থাকার কারণে হচ্ছে বেড এবং সম্পূর্ণ ডার্ক। আমি মোবাইলের ফ্ল্যাশটা অন করার চেষ্টা করলাম, সেটাও হচ্ছে না এমন টাইমে। দেন আমি দেখলাম যে হচ্ছে প্রথম রাতে আমি যে জিনিসটি দেখেছিলাম অ্যাকচুয়ালি, যে ওখানে কোনো একটা শরীর বা এরকম কিছু সত্যি, কিন্তু ওটা চেহারা বা এমন কিছু শরীরের গঠন বোঝা যাচ্ছে না, জাস্ট শুধু তার ফেস দেখা যাচ্ছে এবং ফেসটা মধ্যে শুধু 2টো চোখ এবং হচ্ছে 2টো বড় দাঁত হচ্ছে আছে এবং হচ্ছে মাঝখান থেকে হচ্ছে একটি জিভ বের হয়ে আছে। তো সেই জিনিসটি বলছে যে
এরকম একটি মোটা কর্কশ কণ্ঠে আমাকে বলছে যে তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না, তোকে প্রথম দিন সাবধান করেছিলাম কিন্তু তুই আবার এসছিস, এই জিনিসটি বলে। তখন হচ্ছে আমি ইনস্ট্যান্ট স্টিল না, আমি কিছু করতে পারছিলাম না এবং ভয়ে আমার পুরো শরীর প্রায় পাথর হয়ে যাচ্ছিল। আমি তখন হচ্ছে মনে মনে যা দোয়া দুরূদ যা জানি সবকিছু আমি বলা শুরু করলাম, কিন্তু মনে হচ্ছে যেন কোনো লাভই হচ্ছে না, দোয়া দুরূদ আমি ভুলে যাচ্ছি বা ভুলভাল করছি। হঠাৎ করে দেখলাম যে আমার কাছে আমার দিকে হচ্ছে হসপিটালেরই একজন লোক, হসপিটালে একজন অ্যাটেন্ডেন্স এগিয়ে আসছে এবং একটা লাইট হাতে নিয়ে। সাথে সাথে মানে উনি যখন আসছিল তখন আমি নোটিস করিনি, বাট সাথে সাথে ওই জিনিসটি হচ্ছে ভ্যানিশ হয়ে যায় এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখন আমি খেয়াল করি যে হচ্ছে কেউ একজন আসছে। তখন হচ্ছে ওই লোকটি এসে বলে আমি এখানে সাউন্ড শুনে আসলাম। তখন আমি ওনাকে বললাম যে ভাই এরকম এরকম ঘটনা। তখন উনি বলে যে আপনাকে তো আমি নিষেধ করেছি শুরু থেকে এখানে না থাকার জন্য, তারপরও আপনি এখানে থাকছেন, এটা কিন্তু ঠিক না, আপনি এখানে না থাকেন এটাই ভালো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে আর থাকবো না। কিন্তু আমি ওখান থেকে হচ্ছে যদি চলেও যাই, কিন্তু আমার কাছে আর কোনো ওয়ে নাই যে আমি অন্য কোথাও থাকবো বা অন্য কোথাও একটু রেস্ট নিব, বিকজ আমার ভাইয়ের খুবই জটিল একটা রোগ ছিল এবং আমাকে 24 ঘন্টা 24 আওয়ার্স হচ্ছে হসপিটালে স্টে করতে হতো ও দেখাশোনার জন্য। এবং হচ্ছে ওখানে আমি রাতের বেলা রেস্টের জন্য আর কোনো ওয়ে ছিল না যে আমি কোথাও বসবো বা কোথাও থাকবো এমন। একেবারেই তো হচ্ছে নিজেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি সেই জিনিসটা আমাকে আর কি হঠাৎ ভয়ঙ্কর একটা রূপ বের করলো। বিষয়টি আমি যদি বর্ণনা দিই, একটি চোখ ছিল না, চোখের অংশটাতে, এই যে বাম সাইডের অংশটাতে এখানে কোনো প্রকার মাংসের অস্তিত্ব ছিল না এবং মনে হচ্ছিল এই জায়গাটি পুড়ে গিয়েছে। এবং হচ্ছে তার কোনো ইয়া ছিল না, হচ্ছে কোনো মাথা ছিল, মাথার কোনো চুল বা এরকম কোনো অংশ ছিল না, কপালের অংশ ছিল না। এবং তার শরীরটি সম্পূর্ণ ছিল একটি কালো একটি অ্যাপ্রন দিয়ে আবৃত, এবং যেটা হচ্ছে আমরা অনেকটা হরর মুভিতে যেমনটা দেখি না, এমন একটি হচ্ছে কিছু একটা দিয়ে আবৃত। এবং সেই জিনিসটা মাটি থেকে মোটামুটি দু হাত উপরে সেটি হাওয়ার উপরে ভাসছে। এবং সাথে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে সেই জিনিসটার দাঁতগুলো তখন বের হয়ে এসেছিল কোনো একটা হিংস্র প্রাণীর মতো, যে হচ্ছে সামনের থেকে দুটো চারটে, অর্থাৎ উপর থেকে দুটো এবং নিচ থেকে দুটো চারটে দাঁত বের হয়ে আসছিল এবং কিছু ছোট ছোট দাঁত দেখা যাচ্ছিল, অর্থাৎ তার কোনো ঠোঁট ছিল না। এবং দাঁতগুলোর ভেতর থেকে একটি জিভ মাঝখানে গড়িয়ে এসে পড়ছিল, যেটি ছিল গলা পর্যন্ত, এমন একটি জিনিস। এবং হচ্ছে এই জিভটি ছিল মাঝখান থেকে কাটা, অর্থাৎ তার দুটো জিভ ছিল এমন। এবং হচ্ছে তার চোখগুলো ছিল লাল টকটকে এমন কিছু একটি, হচ্ছে তার অন্য কোনো আকৃতি নেই, চোখের জায়গায় লাল টকটকে এমন কিছু দেখা যাচ্ছিল। এবং হচ্ছে তার যে পায়ের অংশটা সেই জায়গাটাতে ছিল অন্ধকার এবং ধোঁয়া, অর্থাৎ স্মোক টাইপস কিছু একটা ছিল, যে পাটা আমি দেখতে পাইনি এমন একটা। ওই দৃশ্যটা অ্যাকচুয়ালি ওই টাইমটাতে হচ্ছে দেখার সাথে সাথে আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম, মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাব এমন একটা সিচুয়েশন। কিন্তু হচ্ছে ওই জিনিসটি দেখে অ্যাকচুয়ালি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমি ইনস্ট্যান্ট তখন আর কোনো দোয়া দরুদ কিছুই মনে করতে পারছিলাম না। ওই জিনিসটি বললো যে এখানে থাকা খুব মজা, কিন্তু তোকে এই মজাটা হারে হারে বুঝাবো আমি। তোকে আমি দুবার সাবধান করেছিলাম কিন্তু তুই সাবধান হোসনি, তুই আমাকে এখানে শান্তিতে থাকতেও দিবি না, আমাকে খাওয়া দাওয়া করতে দিবি না। তখন ওই জিনিসটি আমার পুরোপুরি সামনে আসেনি, মোটামুটি 2 থেকে 3 ফিট দূরে ছিল সেই জিনিসটি। এবং হচ্ছে তার হাতে যে মানুষের মাথাটি ছিল সেটি হচ্ছে হাওয়ায় ভাসতে থাকে এবং হচ্ছে ওই জিনিসটি হাসতে থাকে। এই জিনিসটি দেখে আমি আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তখন হঠাৎই হচ্ছে আমি ওই জিনিসটি দেখে অজ্ঞান হয়ে যাই এবং জ্ঞান হারানোর আগে আমার জাস্ট এতটুকুই মনে আছে, ওই জিনিসটি খুবই কুৎসিত ভাবে হাসছিল। এবং আমি যখন জ্ঞান ফিরে তখন হচ্ছে ঘড়িতে সময় সকাল 6টা। তখন হসপিটাল অ্যাটেন্ডেন্স আমাকে ডেকে তুলতেছে এবং উনি আমাকে বলতেছে এখন সরে যান, এখন ডক্টর আসবে, দেখলে প্রবলেম হবে। তো তখন হচ্ছে আমি ওখান থেকে উঠে যাই এবং হচ্ছে আমার ওই দিনের মতো আমার কোনো প্রবলেম হয়নি। এরপর দিন রাতের বেলা আমি ভাবছিলাম যে ওখানে যাবো কি যাবো না, কিন্তু ওখানে একটা ভয়ের কারণে হচ্ছে ওইরকম একটা সিচুয়েশনের পরে কেউ তো সেকেন্ড টাইম ওখানে যেতে চাইবে, আমি তাই জন্য আর যাইনি। তার
ঠিক 2 সপ্তাহের মতো হচ্ছে আমি বাহিরে ঘোরাঘুরি করি বা রাতের বেলা এমনি ভাবে আমার সময় কাটে, বা কোথাও চেয়ারে বসে রাতের বেলা একটু ঘুমানোর চেষ্টা করি, ওই জায়গাটিতে যাইনি। কিন্তু হচ্ছে আমি আমার হচ্ছে 17 নম্বর দিনে আমি হচ্ছে রাতের 12টার সময় হচ্ছে ঘুম আসছিল না, তাই জন্য হচ্ছে আমি এক কাপ কফি হাতে নিয়ে হচ্ছে হাঁটছিলাম হসপিটাল করিডোরে। হঠাৎ দেখলাম একটা ছেলে আমার মতোই বয়সী, সে আমার সাথে খুবই সুন্দর করে কথা বলছে এবং হচ্ছে বলছে, ভাই চলেন ওই দিকটাতে যাই। তখন আমি বললাম যে ভাই না, ওইদিকে যাওয়া ঠিক হবে না, ওখানে প্রবলেম আছে। উনি বললো যে কি প্রবলেম আমাকে বলেন। আমি বললাম না ভাই, এখন রাতের বেলা এটা বলা ঠিক হবে না, ওখানে প্রবলেম আছে। এবারে বলে ভাই আরে এরকম কিছুই হবে না, আর এখন যেহেতু আমরা 2জন আছি কোনো প্রবলেম হবে না। তাকে আমি ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলাম যে এটা প্যারানর্মাল কিছু, এখানে যাওয়া ঠিক হবে না। কিন্তু উনি বললো আরে ভাই কিছুই হবে না, আর আজকে এখানে মর্গের এখানে লোকও আছে, আজকে এখানে হচ্ছে যেখানে লাশ স্টোর করতেছে ও এখানে কাজ করবে রাতের বেলা, তো চলেন আমরা সবাই মিলে বসে কিছুক্ষণ টাইম পাস করব, তো আড্ডা দেওয়া যাবে। তো আমি বললাম একটা জিনিস, আমার তো ওই দিন লাক ভালো ছিল যে হচ্ছে তখন আমি অ্যাকচুয়ালি যখন ওই লোকটার সাথে কথা বলছিলাম ইনস্ট্যান্ট, তখন হচ্ছে আমি কি করলাম হচ্ছে মোবাইলের মধ্যে হচ্ছে স্ক্রল করছিলাম, এবং তখন হচ্ছে ইনস্ট্যান্ট আমি জানি না আমার মোবাইলটা হাতের মধ্যে থাকা অবস্থায় ছিল, কিন্তু তখন হচ্ছে আমার বাই এনি চান্স হচ্ছে মোবাইলের প্রেস লেগে বা কোনো একটা ইয়াতে হচ্ছে আমি তখন মেবি কোনো একটা ইসলামিক ভিডিও দেখছিলাম, তখনই হচ্ছে ওই ভিডিওটা পজ থেকে প্লে হয়ে যায়, যার কারণে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটি ইসলামিক সূরা চলছিল। মোস্ট প্রবাবলি সূরাটা ছিল হচ্ছে সূরা বাকারা, এবং হচ্ছে ওই সূরাটি চলা কারণ সময় দেখলাম যে এই সাউন্ডটি ছিল হাই করা, যার কারণে হচ্ছে আশপাশটা আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যেতে থাকে। তখন হচ্ছে আমি নিজেও মনে মনে মানে মনে মনে পড়ছিলাম এতক্ষণ, তখন আমি একটু নিজে নিজে সাউন্ড করে দোয়া কালাম পড়ার চেষ্টা করলাম, এবং হচ্ছে তখন দেখলাম যে নিচে একটু নড়ার শক্তি পাচ্ছি। তখন আমি একটু সাহস নিয়ে হচ্ছে নিজের ফোনটা একটু বের করে তখন সাউন্ডটি হাই করে দিলাম এবং সূরাটি হচ্ছে ভালো করে প্লে করলাম যাতে সাউন্ড ক্লিয়ার হয়, এবং আমি নিজেও পড়ছিলাম। তখন এমন অবস্থায় হচ্ছে আমি দরজার মধ্যে খুব জোরে জোরে নক করছিলাম যে কেউ যদি এসে খোলে বা এরকম কিছু, আমি চিৎকার করছিলাম, বাট এরকম কিছুই হচ্ছে না। এখন আমার একটা ভয় ছিল যে আমি যদি এখন কাউকে কল করার চেষ্টা করি তখন সূরা অফ হয়ে গেলে আমার যদি কোনো প্রবলেম হয়ে যায়, কিন্তু আমি এই ভয়ের মধ্যেই ছিলাম। একটা মানে কতক্ষণ আমি এভাবে ছিলাম আমি ঠিক বলতে পারবো না, কিন্তু একটা সময় আমি বললাম যে এইভাবে কতক্ষণ থাকবো। আমি দরজায় নক দিচ্ছিলাম, কারো সারা শব্দ নেই, কিন্তু একটা সময় হচ্ছে আমি বললাম আমি মনে মনে দোয়া করবো এবং হচ্ছে নিজের শরীর বন্ধ করে নিয়ে তারপর হচ্ছে কাউকে কল করবো। নিজের শরীর বন্ধ করে নিয়ে হচ্ছে আমি কল করব একজনকে। হচ্ছে আমি কল করলাম হচ্ছে আমার এখানে থাকা হচ্ছে আমার একজন রিলেটিভ যিনি আমার সাথে হসপিটালে ওখানে ছিল, তো তাকে কল করলাম, বললাম যে এরকম আমি এখানে আটকা পড়ে গেছি, কেউ কি করে। তখন হচ্ছে হসপিটালে একজন অ্যাটেন্ডেন্সকে নিয়ে এসে উনি দরজা খুলে আমাকে বের করলো। কিন্তু দরজা খোলার আগ মুহূর্ত একটা জিনিস হচ্ছে কি, যে একটা জিনিস হঠাৎ হচ্ছে কিছু একটা ভয়ানক একটা কর্কশ মোটা কণ্ঠে আমাকে বলছে যে আজকে তুই বেঁচে গেছিস, কিন্তু কতদিন বেঁচে থাকবি, তুই অনেক বড় ভুল করে ফেলছিস আমার কাছে এসে, তোকে এটা শাস্তি পেতেই হবে। এই ধরনের কিছু একটা মানে মর্গ অ্যাটেন্ডেন্সের সাথে যেহেতু আমার এইসব কারণে হচ্ছে একটা পরিচয় হয়ে গেছিল, তো উনি বললো যে মানুষ এখনকার দিনে হচ্ছে বাঁচতে চায় না, মরতে চায়। হসপিটাল মানুষ আছে বাঁচার জন্য, কিন্তু কিছু মানুষ নিজ থেকে নিজের জীবন দিয়ে দেয়, যে 3টা মেয়ে আত্মহত্যা করেছে ওদের লাশ এনে ঢুকাতে হবে। আমি বললাম ও আচ্ছা, এরকম কিছু একটা জাস্ট ওই ইনস্ট্যান্ট ওখানে একটা দুঃখজনক বিষয়, ওখানে সম্মতি দিয়ে আমি চলে আসলাম। এরপর হচ্ছে ওখান থেকে আমি চলে আসার পর আমার হচ্ছে রাতের ঠিক 10টা কি 11টার সময় হচ্ছে আমি লিফটে উঠলাম, এবং হচ্ছে একটা লিফটে উঠলাম, অন্যান্য লিফটগুলো বন্ধ হয়েছে, কিন্তু একটা লিফটে বাধ্য হয়ে উঠতে হয়েছে, যে লিফটে হচ্ছে ওই মর্গের সাইডটাতে একটা লিফট ছিল, যেখানে হচ্ছে লিফটের সাইডে আমাকে বেটিং করা হয়েছিল, ওই সাইডটাতে ওখানে বাধ্য হয়ে উঠতে হয়েছে, যেহেতু আর কোনো ওয়ে ছিল না, লিফট বন্ধ ছিল, 11 তলায় পায়ে হেঁটেও সম্ভব ছিল না। তো সেখানে আমি উঠলাম। ওঠার পরে হচ্ছে মনে হলো যে একটা লোক আমাকে বলছে যে হচ্ছে একটা লোক আমার সাথে উঠলো, তিনি হচ্ছে একটি লুঙ্গি টাইপসের কিছু একটা পরা ছিল, বাট এটা হচ্ছে হিন্দুরা যে পরে ধুতিও না লুঙ্গিও না এরকম টাইপসের কিছু একটা পরা ছিল, এবং হচ্ছে তার ইয়েটা ছিল এমন, চেহারা ধরনটা ছিল গোলগাল চেহারা, হচ্ছে বয়স 40 থেকে 45-এর উপরে, 45 থেকে 50-এর মতো হবে, পান খাচ্ছে, মুখে চাপ দাড়ি, তবে সেগুলো গোছো গোছো এরকম আর কি, আর চুলগুলো ছিল একটু বড় বড় পেছন দিকে, তার কাঁধ পর্যন্ত চুল ছিল এমন লোকটি। আর হচ্ছে তার পরনে ছিল হচ্ছে একটি ফতুয়া টাইপসের কিছু একটা। তো হচ্ছে ওই লোকটা আমাকে বললো, তুমি এত রাতে একা একা এখানে চলাচল করো, তোমার কি কোনো ভয় লাগে না? আমি বললাম না, এখানে কিসের ভয় আছে, এখানে কেন ভয় পাবো এরকম কিছু।
বললো আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো, তুমি ছোট মানুষ, এত ভয় পাওয়া ঠিক না, এরকম জায়গায় এত ফ্রি ভাবে চলাচল ঠিক না, তা তুমি ভয় পেতে পারো, এরকম কিছু একটা বলো। আমি ওনার কথা তেমন একটা ইয়া করিনি, গুরুত্ব দিইনি। দেন হচ্ছে আমি ওপরে ওঠার সময় এই জিনিসটা দেখেছিলাম। দেন হচ্ছে সেখান থেকে আমি ওপরে উঠে দেন হচ্ছে ঠিক রাত 12টার সময় আমাকে স্টিল আরো একবার নিচে যেতে হলো, এবং হচ্ছে আমাকে বাধ্যতামূলক ভাবে ওই লিফটে ইউজ করতে হলো। তখন হচ্ছে দেখলাম লিফটের মধ্যে ওই লোকটা আগে থেকে ছিল। কারণ আমি ভাবলাম ওনার ওই পায়ের পাতার জায়গাটাতে আমি নিচের দিকে দেখতে পাচ্ছি যে ওখানে জায়গাটা ফাঁকা, অর্থাৎ উনি মাটি থেকে কিছুটা উপরে ভেসে আছেন। এবং হচ্ছে এই জিনিসটি কিন্তু আমি তখন হচ্ছে আমি ইনস্ট্যান্ট ভাবলাম যে এরকম কিছু তো হচ্ছে, কিন্তু আমি নিজেকে তখনও মানে একটা কন্ট্রোলের ভিতর নিয়ে আসলাম যে আমি যদি বুঝতে দিই তাহলে হয়তো আমার ক্ষতি হবে, আর আমি এখন বন্ধ জায়গায় আছি। তারপর হচ্ছে আমি মনে মনে কিছু দোয়া কালাম পড়লাম। তারপরে দোয়া কালাম কিছুক্ষণ পর পর দেখি হঠাৎ করে লাইট আসে এবং হচ্ছে লিফটটি খুলে যায়, কিন্তু লিফটটি খুলে যায় এবং হচ্ছে আমরা 5th ফ্লোরে নামি। কিন্তু আমি যখন নেমে আগে বের হয়ে যাই, আগে বের হয়ে আমি একটু দম বন্ধ হয়ে গেছিল, আমার গরম লাগছিল। আমি মোটামুটি 10 মিনিটের মতো হচ্ছে লিফটে বন্ধ ছিলাম। বের হয়ে আমি একটু সামনে লিফট থেকে বের হয়ে মনে হয় আমি 4-5 হাত সামনে গিয়ে একটু শ্বাস নিচ্ছিলাম ফ্রি ভাবে। তারপর আমি পিছন তাকিয়ে দেখি ওই লোকটা নেই। আমি তখন হচ্ছে ইনস্ট্যান্ট ভয় পেয়েছি, আরে ওই লোকটা কই গেল, গেলে তো আমার সামনে দিয়ে যেতে হবে, কারণ কি ওখানে আর কোনো রাস্তা ছিল না বা এভাবে আমি বুঝতে পারবো। কিন্তু এভাবে আর কোনো ওয়ে ছিল না যে ওই লোকটা যাওয়ার জন্য। পরবর্তীতে হচ্ছে আমি ওখান থেকে চলে আসি এবং আর কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে হচ্ছে তারপরের দিনে হচ্ছে আমার ভাই মারা যায়। তো দুঃখজনক ভাবে আমার ভাই মারা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে আমরা লাশ নিয়ে আসি, জানাজা হয়, তার কবর হয় হচ্ছে আমাদের যে গ্রাম, সে যেহেতু গ্রামে থাকতো তার গ্রাম অঞ্চলে নিয়ে আসি তাকে, তার গ্রামের বাড়িতে হচ্ছে তার বাবা মা সহ তারা খুবই ভেঙে পড়েছিল। স্বাভাবিক, এত অল্প বয়সে একটি ছেলে মারা গেলে এমন হবে। হচ্ছে আমার মূলত আমার ফুফাতো ভাই আর কি ছিল, আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, আমি সরি। হচ্ছে তো আমার ফুফাতো ভাই ছিল। তো হচ্ছে তখন হচ্ছে আমাদের হোল ফ্যামিলি ওদের বাসায় চলে যায়। তো হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে, আমি লোকেশনটা বলছি না, এক্সাক্ট একটু হাইটে হাতে চেষ্টা করছি। তো যেহেতু ইনস্ট্যান্ট আমরা গ্রামে গেছিলাম, এবং এই বিষয়টা হচ্ছে আমাদের যে কোরবানি ছিল 2024 সালে, কোরবানিতে ঠিক কিছুদিন আগে হয়েছিল, যে তাই সে মারা গেছে। কোরবানির থেকে প্রায় 1 সপ্তাহ আগে সে মারা যায়। তো হচ্ছে সে যখন মারা যায় ওই দিন তো আমরা আসি এবং হচ্ছে তাকে জানাজা কবরস্থ করি, এবং হচ্ছে সবকিছু স্টিল ভালোই চলছে। তো হচ্ছে আমার আম্মু হঠাৎ করে বলে যে আমাকে, যে অনেক রাত হচ্ছে, অত রাতে হচ্ছে সিএনজি পাওয়া যাচ্ছিল না, প্লাস হচ্ছে অটো পাওয়া যাচ্ছিল না। তারপরও যেমন তেমন ভাবে একটি অটো রিক্সা ম্যানেজ করি, সেখানে হচ্ছে মোটামুটি 5 জন হচ্ছে উঠে এবং সেটা কোনোভাবে ম্যানেজ করে হচ্ছে চলে যায়। দেন হচ্ছে তখন শুধু থেকে যায় আমি ওইরকম সময়টাতে। এখন আমিও কিছু পাচ্ছিলাম, আমি আম্মুকে বললাম যে তোমরা চলে যাও, চিন্তা করিও না, আমি যেতে পারবো। তখন আমি ভাবলাম যে হচ্ছে আমার অন্যান্য যে কাজিন গুলো আছে ওদেরকে বললে হয়তো ওরা বাইক নিয়ে এগিয়ে এসে নিয়ে যাবে, অথবা আমি এখান থেকে কিছু একটা পেয়ে যাবো। কিন্তু হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পরও, প্রায় 30 মিনিটের উপর ওয়েট করার পরও আমি কিছু পাচ্ছিলাম না, কোনো অটো রিক্সা সিএনজি এমন কিছু পাচ্ছিলাম না। দেন হচ্ছে আমি এমন সিচুয়েশনও ছিল না যে আমি বাড়িতে ফিরে যাব, কারণ কি ওখানকার ওদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে, তখন এরকম একটা সিচুয়েশন। তো তখন আমি ভাবলাম যে আমি একটু হাঁটা শুরু করি না, ওখান থেকে হচ্ছে আমি সামনে গেলে হয়তো কিছু পেয়ে যাব। আর আমি পাশাপাশি হচ্ছে আমার একজন কাজিনকে আমি কল করে বলে দিই যে হচ্ছে তুমি বাইক নিয়ে আসো, আমাকে হচ্ছে নিয়ে যাও। তো হচ্ছে এরকম, তো বললো যে আমি গ্রাম থেকে তো অনেক দূরে আছি, আমার তো আসতে মোটামুটি টাইম লাগবে, তারপরও আমি চেষ্টা করবো, যদি আমি আর্লি আসতে পারি তোমার জন্য এগিয়ে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, গিয়েছো, আমি এখন তাহলে ট্রাই করে দেখি কি করা যায় কিনা। কিন্তু আমি তখনও 10-15 মিনিট ওয়েট করার পরে, সব মিলিয়ে আমি মোট 45 মিনিট ওয়েট করি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না। দেন হচ্ছে আমি ওখান থেকে হাঁটা শুরু করি এবং বাজারের শেষ মাথায় একটি দোকান খোলা ছিল, সেই দোকান থেকে হচ্ছে আমি কিছু খাবার কিনি। আর হচ্ছে খাবার কিনে হচ্ছে আমি ওখান থেকে হাঁটা শুরু করি আর কি। তো একটা বিষয় আমি ওখানে বলে রাখি যে হচ্ছে আমি যেহেতু শহর থেকে গিয়েছি, হচ্ছে এখনকার হচ্ছে আমরা আধুনিক যুগের যারা আছি তাদের কাছে হয়তো অনেক কিছু থাকে, যেমন হচ্ছে ইয়ারবডস, তারপর হচ্ছে ফোন, পাওয়ার ব্যাংক, এগুলো তো স্বাভাবিকভাবে থাকে। আমার কাছে এগুলো ছিল। তো অবশ্যই আমার কাছে আরেকটা ডিভাইস হচ্ছে আমি ক্যারি করি, হচ্ছে যেটাকে বলা হয় যে জিনিসটাকে বলা হচ্ছে স্টান গান। স্টান গান হয়তো অনেকে চিনে থাকে, যে হচ্ছে
সেফটির জন্য রাখা হয়, যেখানে হচ্ছে ইমার্জেন্সি সময় হচ্ছে বা কোনো প্রবলেম পড়লে হচ্ছে এটা থেকে ইলেকট্রিক শক দেওয়া যায়, এমন কিছু একটা। আমার কাছে এরকম একটি ডিভাইস ছিল যেটা হচ্ছে ইলেকট্রিক শক দেওয়া যেত, প্লাস হচ্ছে এটা টর্চ হিসেবে কাজ করতো। মূলত আমি টর্চ হিসেবে ইউজ করতাম আর কি, সেটা শক দেওয়া যেত, প্লাস হচ্ছে লাইটার হিসেবেও এক্সাইট। এগুলা তো কুকুরও না শিয়ালও না, অনেকটা বলছে এগুলা এগুলা একটা জিনিস যেটা তুমি জানার দরকার নেই, এরকম কিছু একটা। তো হচ্ছে ওখানে হচ্ছে একটা ব্রিজ আছে, ওখান থেকে এরকম কিছুক্ষণ আমি চলছি এভাবে, হঠাৎ দেখলাম ভ্যানটার গতি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, এবং হচ্ছে ওখানে একটা জায়গা আছে, একটা ব্রিজ পড়ে যেখানে রাতের বেলা স্বাভাবিকভাবে কেউ চলাচল করে না। ওই ব্রিজটা দিয়ে হচ্ছে না গিয়ে অন্য রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু হচ্ছে ওই লোকটা ওই দিক দিয়ে যাচ্ছিল। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, চাচা ওই দিক দিয়ে যাচ্ছেন কেন? ওই দিক দিয়ে তো রাতের বেলা কেউ চলাচল করে না। তো উনি বললো যে হচ্ছে চলো ওই দিক দিয়ে যাই, সমস্যা নেই, ওখান দিয়ে গেলে আমরা আরো তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন, সমস্যা নেই, যেহেতু আমরা দুইজন আছি। হঠাৎ আমি নোটিস করলাম যে ওই ব্রিজটার কাছে যেতে যেতেই ওখানে আমার পাশে যে কুকুরগুলো ছিল সেগুলো 2টো থেকে 4টা হয়ে গেল, অর্থাৎ 4টা কুকুর আমাদের পাশে দৌড়াচ্ছে ভ্যানের দুপাশে, এক পাশে 2টো এক পাশে 2টো, এমন করে। আমি এটাতে একটু অস্বাভাবিক ভয় পেলাম। হঠাৎ হচ্ছে ওই ব্রিজের উপরে আসার পরে, যখন আমি ওই ব্রিজের উপরে আসি, তখন হচ্ছে হঠাৎ করে দেখি যে হচ্ছে ব্রিজের উপরে 4জন লোক বসে আছে পাঞ্জাবি পরা, এবং সাধারণ সাদা পাঞ্জাবি না, সে পাঞ্জাবি গুলোর কালার ছিল আপনার একটা ডার্ক টাইপস এর কালো, এমন অন্ধকার। তো হচ্ছে ওই পাঞ্জাবি গুলো আমি দেখলাম, এবং সাথে হচ্ছে একটি খাটিয়া, লাশের খাটিয়া এবং হচ্ছে লাশ। এই জিনিসটি দেখে হচ্ছে আমি কিছুটা ভয় পেয়ে যাই, এবং হচ্ছে জিজ্ঞেস করি আরে এখানে এত রাতে এগুলো। তখন হচ্ছে হঠাৎ করে উনি বলছে নামো নামো, এখানে যেতে যাওয়া যাবে না। হঠাৎ ওই লোকগুলো বলছে দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান, ওদিকে যাওয়া যাবে না। এখন আমি ভ্যান থেকে নিচে নামলাম, এবং হচ্ছে ওই ড্রাইভার আঙ্কেল নামলো। উনি নামার পরে আমি দেখলাম যে হঠাৎ করে ভ্যানটা একটি কুকুরে পরিণত হলো। কুকুর বলতে ওই যে প্রাণীটা দেখেছিলাম ওই ঠিক ওই প্রাণীতে। আমি তো তখন মানে ইনস্ট্যান্ট, আমার মুখের ভাষা মানে বলার মতো কি ভাষা নেই যে আমি কি বলে বুঝাবো আমার অবস্থাটা কেমন হয়েছে। তখন দেখলাম যে ওই 4টা বস্তু, মানে ওই 4টা যে ইয়া ছিল, অবয়ব ছিল, ওরা হাসছে আমাকে দেখে, এবং তাদের চোখগুলো ছিল লাল, এবং হচ্ছে তাদের মুখ দেখা যাচ্ছে না, এবং তারা শরীরটা হাওয়ায় ভাসছে, এবং তাদের হাত দেখা যাচ্ছে, শুধু পাও দেখা যাচ্ছে না। হাতটা ছিল এমন যে আমার টর্চের মধ্যে থাকে হচ্ছে একটা সিস্টেম অ্যাক্টিভেট হয়েছে, হচ্ছে আমার বাটনে প্রেস করে আমার হাতে শক্ত করে থাকার কারণে ওখান থেকে ওটা লাইটার সিস্টেম ছিল, ফায়ার বের হয়, মানে কিছুটা ফায়ার ফ্লো হয় ওখান থেকে। যার কারণে দেখলাম যে ফায়ারটা ফ্লো হওয়ার কারণে ইনস্ট্যান্ট হচ্ছে ওই জিনিসগুলো সরে যায়, ওখান থেকে কিছুটা দূরে সরে যায়, এবং হচ্ছে তারা কিছুটা সরে যায়। তো পরবর্তী এই জিনিসটা দেখার পরে আমি একটু সাহস পাই যে এই জিনিসটা হয়তো ভয় পাচ্ছে আগুন। আমি তখন দোয়া কালাম পরে ওখানে পার্মানেন্ট ভাবে ওখান থেকে ফায়ারটা ফ্লো করে রেখে, এবং হচ্ছে আমি দৌড়াতে থাকি। দৌড়াতে থাকার অবস্থায় মনে হচ্ছে যে কিছু একটা আমার পিছু করছে, ওই জিনিসগুলো আমার পিছু করছে, এবং ওই প্রাণীগুলো আমার সাথে মিল রেখে দৌড়ানো করছে এবং গর্জন করছে এই জিনিসগুলো। তখন আমি ওই ব্রিজ থেকে নেমে দৌড়ে পার হয়ে যখন যাচ্ছিলাম, তখন এটা আমার দুই পাশে ছিল মাঠ, এবং মাঠের আরো একটা হচ্ছে আমার ডান পাশে একটি মাঠ এবং বাম পাশে একটি মাঠ, এবং বাম পাশের মাঠটার পরে হচ্ছে সেই নদীটা বা নদীর প্রশাখাটা, যেটাকে আমরা খাল বলে থাকি, সেটা। এবং এরপরে হচ্ছে আমি যখন ওখানে দৌড়াচ্ছিলাম হচ্ছে, তখন হচ্ছে আশপাশে যে কিছু গাছপালা ছিল, ওই গাছগুলো নুয়ে এসে মাটিতে পড়ার কারণে হচ্ছে সেগুলো আমার চলার পথে বাধা হচ্ছে। কিন্তু আমি দোয়া কালাম পরে যখন গাছের সামনে যাচ্ছি, ওগুলা বাধা থেকে আবার পুনরায় উঠে দাঁড়াচ্ছে। এমন কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম যে আমার সামনে এসে একজন বুজুর্গ ব্যক্তি দাঁড়ালো। হঠাৎ করে উনি কোত্থেকে এসে উদয় হলো, এবং ওনাকে দেখা অবস্থায় দেখলাম যে হঠাৎ করে আমি ওখানে থামলাম। উনি বললো যে বাবা দাঁড়াও, তুমি ভয় পেও না, তোমার কিছু হবে না। তখন উনি দাঁড়ালো, আমি দাঁড়ালাম, হচ্ছে উনি আমাকে থামিয়ে দিল। তখনও আমি দৌড়ানো অবস্থায় হাঁপাচ্ছিলাম, এবং হচ্ছে তখনও আমি স্টিল ভয়ের উপরে ছিলাম। তখন হচ্ছে ওনাকে দেখার পরে ওই জিনিসগুলো আর আসতে না পারার কারণে হচ্ছে দেখলাম ওই জিনিসগুলো ফিরে যাচ্ছে, এবং উনি হচ্ছে আমাকে বললো ভয় পেও না, তুমি আমার সাথে এসো। তারপর হচ্ছে উনি বললো যে তুমি মনে মনে দোয়া কালাম পড়তে থাকো, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার ভিতরে আল্লাহর কালাম আছে, তুমি হাঁটতে থাকো, আমি তোমার সাথে আছি, আমি তোমার পেছনে আছি। আমি ওনার পেছনে যাচ্ছিলাম এবং দোয়া কালাম পড়ছে। উনি আমার পেছনে ছিল, আমি ওনার সামনে ছিলাম। উনি পেছন মানে একটু ডিস্টেন্স বজায় রেখে হাঁটছিল, তবে আমি ওনাকে ফিল করতে পারছিলাম এমন, বা একটু আর চোখে তাকালে দেখতে পাচ্ছিলাম যে উনি আসছে। তবে উনি হচ্ছে বুজুর্গ টাইপসের লোক ছিল, হচ্ছে কি সাদা দাড়ি, সাদা টুপি, এবং হচ্ছে লম্বা জুব্বা, এবং হচ্ছে ওনার কিন্তু জুতা ছিল পায়, হ্যাঁ, ওই যে অনেকটা হচ্ছে হুজুরের যে টাইপসের জুতাগুলো পরে না, স্যান্ডেল টাইপসের, ওই টাইপের কিছু একটা ছিল, যেটা আমি দেখলাম উনি ভাবলাম সাধারণ কোনো মানুষ, এরকম কিছু একটা। তখন একটু কিছু দূর যাওয়ার পরে আমি বেশ অনেকখানি পথ চলে এসেছি।
তখন আমি হঠাৎ ঘড়িতে তাকিয়ে দেখলাম, ঘড়িতে সময় রাত 11:30। আমি তো অবাক, আমি রাত 8:30টার সময় ওখান থেকে 8:30 কি 9টার সময় আমি রওনা দিয়েছি, তার মানে এত সময় ধরে আমি বাইরে ছিলাম। ইভেন তার কিছুক্ষণ পর হচ্ছে উনি আমাকে বললো যে তুমি ভয় পেও না, তুমি চলে যাও, তোমার কোনো ক্ষতি হবে না, রাতের বেলা এরপর থেকে আর বের হয়েও না, দেখো তোমার ভাই আসছে তোমাকে নিতে। উনি এটা বলার সাথে সাথে আমি সামনে যখনই তাকালাম, দূর থেকে একটা হেডলাইট দেখতে পেলাম, তখনই হচ্ছে আমি গিয়ে দেখলাম যে আমার ভাই আসলো আমাকে নিতে, একটা কাজিন। সে আমাকে বলছে যে তুমি এত রাতে এখনো বাসায় ফেরোনি, তাই সবাই টেনশন করছিল, তাই জন্য আমাকে পাঠালো। তো পরবর্তীতে হচ্ছে ভাইয়া আমাকে নিয়ে গেলো এবং আমি যে ভাইয়ার বাইকে উঠেছিলাম, বাইক ওঠার পরে আমি ভাইয়ার ঘাড়ের উপরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এবং রাতের বেলা হচ্ছে আমাকে ধরাধরি করে সবাই ঘুমিয়ে গিয়েছিল, ভাইয়ার কাউকে জানায়নি কিছু। ভাইয়া বুঝতে পেরেছিল যে কিছু একটা হয়েছে, তাই জন্য ভাইয়া আমাকে ধরাধরি করে নিয়ে হচ্ছে তার রুমের মধ্যে নিয়ে আমাকে শোয়ালো। এবং সকালবেলা হচ্ছে ফজরের টাইমে মসজিদ থেকে হুজুরকে নিয়ে এসে আমাকে দোয়া কালাম পরে ফু দিয়ে পানি পড়া দিয়ে হচ্ছে আমার জ্ঞান ফেরালো। তখন আমি বিস্তারিত বলার পরে হুজুর তখন হচ্ছে বললো যে ঠিক আছে, তুমি আর কোনো সমস্যা হবে না, তুমি সন্ধ্যাবেলায় আমার সাথে দেখা করো। তখন আমি আমার দুইজন ভাই সহ হচ্ছে মসজিদে গিয়ে তার সাথে হুজুরের সাথে দেখা করলাম সন্ধ্যাবেলা। তখন হুজুর হচ্ছে আমাকে কিছু ঝাড়ফুঁক করে দিল এবং দোয়া করে দিল, এবং উনি বললো যে তোমার সাথে যেগুলো হয়েছে মূলত কিছু খারাপ জিন ছিল, এবং হচ্ছে যেই ভ্যানওয়ালা বা প্রথমে যে জিনটি আক্রমণ করেছিল সেটি মূলত ছিল যে যখন আমি ঢাকায় ছিলাম মেডিকেলের মধ্যে যে খারাপ জিনিসটি আমার পিছনে পড়েছিল সেটি, এবং সেটি আমার ক্ষতি করার চেষ্টা করেছিল ওই ব্রিজের উপরে থাকা খারাপ 4টি জিনের সাথে। এবং ওগুলো যে প্রাণীগুলো দেখেছিলাম সেগুলো ছিল নর পিচাচ বা এরকম কিছু একটা, যেটি হচ্ছে এরকম ভাবে আমাকে আক্রমণ করেছিল। এবং তারা হচ্ছে ওই দিন যদি হুজুর না আসতো তাহলে আমাকে ওখানেই মেরে ফেলতো। এবং হচ্ছে হুজুর ওখানে অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে দূরে একটা গ্রাম থেকে মসজিদের থেকে নামাজ পড়ে যাচ্ছিল, এবং এটা ছিল একজন জিন হুজুর, যিনি মুসলিম, নামাজ পড়তে এবং খুবই অনেক বেশি পরেজগার এবং শক্তিশালী হওয়ার কারণে ওই জিনগুলো তার সামনে টিকতে পারেনি এবং তিনি ওদেরকে তাড়িয়ে দিয়েছেন। এবং হচ্ছে উনি পরবর্তীতে হচ্ছে ওই জিন হুজুরের মাধ্যমে কিছু দোয়া কালাম এবং পানি পড়া নেওয়ার কারণে পরবর্তীতে আমি সুস্থ হয়ে যাই। এবং এই বিষয়টা আমার ফ্যামিলিতে তখনও জানানো হয়।